প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। অনার্স কোচিং সেন্টারের অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের বিবি অনার্স পার্ট ওয়ান এর হিসাব বিজ্ঞান চলমান ক্লাসে আমরা নতুন অধ্যায় নিয়ে কাজ শুরু করেছি। দুটো ক্লাসে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে আলোচনা করেছি এবং একটি অঙ্ক আমরা সমাধান করেছিলাম। আজকে সেই ধারাবাহিকতায় আমরা দ্বিতীয় আরেকটি অঙ্ক নিয়ে কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের সাথে যারা যুক্ত আছেন অনলাইনে ক্লাসে, আপনারা দ্রুত এই বোর্ডে দেখানো, স্ক্রিনে দেখানো ছকটা তৈরি করে ফেলেন। এবং যেহেতু আজকে আমরা ছক সম্পর্কে সবাই ধারণা জানি, ছকে যা লেখা আছে সবকিছু লিখে ফেলেন। আমরা জানি বোথ ব্যালেন্সের ক্ষেত্রে কার ব্যালেন্সটা আগে লিখতে হয়? পাসবুক। পাসবুক। লিখে ফেলেন ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, ব্যালেন্স অ্যাড লেস, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক অ্যাড লেস। দ্রুত ছকটা রেডি করে ফেলেন। আর আপনারা যারা অনলাইনে আমাদের ক্লাসটা পরবর্তীতে দেখবেন ইউটিউব চ্যানেলে, আপনারা অবশ্যই আমাদের ভিডিওটাকে শেয়ার করবেন, যাতে করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থাকা শিক্ষার্থীরা, ভাই বোনেরা এই ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারে। ঝুমুর, সাদিয়া, মিম এবং মনিকা, আপনারা এই ক্লাস যেগুলো পাবেন সেগুলো শেয়ার করবেন, ঠিক আছে? তো আপনাদের ফ্রেন্ডস থেকে ক্লাসগুলো দেখতে পারেন। শেয়ার করতে তো আচ্ছা। শেয়ার করতে কি টাকা লাগে? একটু ডাটা, না। টাকা লাগে না, ডাটা লাগে। ডাটা তো সবার কম বেশি থাকে। এই পর্যন্ত কোনো ক্লাস ক্লাস কি শেয়ার করেছেন? করা হয়নি, তাই না? হ্যাঁ, করছিলাম করছিলাম ভাই। যেটাই দেখবেন সঙ্গে সঙ্গে সেটা শেয়ার করে দিবেন। এটা কোন উদ্দেশ্যে? আর একটা বন্ধু যদি দেখে উপকৃত হয়, তাহলে আমার তো কোনো ক্ষতি নেই, আছে? না। ওকে, আপনার ছকটা রেডি করে ফেলেন, আমরা একটা অঙ্ক শুরু করব ইনশাআল্লাহ। ছক কি রেডি হয়েছে? হ্যাঁ, হয়েছে। আচ্ছা, আমরা একটা অঙ্ক দেখি। আমি কিন্তু গ্রুপে অলরেডি পিডিএফ দিয়ে দিয়েছি, ঠিক আছে? এক্সাম গ্রুপেও দিয়েছি, ক্লাসের গ্রুপেও দিয়েছি। আপনারা সবাই তো এক্সাম গ্রুপে অ্যাড আছেন, আছেন না? জি, জি। আছি। এই যে ব্যাংক সমন্বয়ের পিডিএফ আপনারা ডাউনলোড করে নেবেন এবং কোনো একটা ফটোকপি দোকানে যেয়ে এটাকে প্রিন্ট আউট করে নেবেন, ঠিক আছে? এর মধ্যে নিয়ম এবং যে অঙ্কগুলো করাচ্ছি সব অঙ্কগুলো এর মধ্যে আছে। আমরা চেক করবো প্রবলেম নাম্বার 2। দেখুন, ইনস্ট্রাকশনটা একটু পড়ে নি। এ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট ইউজিং দ্য ফর্ম হোয়ার বোথ ক্যাশ বুক অ্যান্ড ব্যাংক স্টেটমেন্ট ব্যালেন্স আর ব্রট টু এ কারেক্টেড ব্যালেন্স। আমাকে একটা ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে হবে যেখানে আমার ক্যাশ বুক এবং ব্যাংক স্টেটমেন্ট উভয়ের একটা কারেক্ট ব্যালেন্স আমাকে বের করতে হবে। 2 নম্বর রিকোয়ারমেন্টে কিন্তু বলতেছে জার্নাল এন্ট্রি টু রেকটিফাই ক্যাশ বুক, অর্থাৎ ব্যাংক সমন্বয় কিন্তু জাবেদা থাকে। ব্যাংক সমন্বয়ের অঙ্কে কিন্তু জাবেদা করতে হয় অনেক সময়। এবার জাবেদা তো আমরা এখনো শিখি নাই, ওটা নিয়ে আজকে আলোচনা করব না। এখানে একটা জিনিস, জাবেদাটা আমরা নেক্সট কোনো ক্লাসে আলোচনা করব। তাহলে আমরা এখন ব্যাংক সমন্বয় করব। রিকোয়ারমেন্টে বোঝা যাচ্ছে সিঙ্গেল ব্যালেন্স নাকি বোথ ব্যালেন্স? বোথ ব্যালেন্স। বোথ ব্যালেন্সে বোথ বলা আছে, বোথ ক্যাশ বুক অ্যান্ড ব্যাংক স্টেটমেন্ট ব্যালেন্স। তাহলে আমাদের এখন প্রথম কাজ হচ্ছে ব্যালেন্সটা খুঁজে বের করতে হবে, কোথায় কি ব্যালেন্স আছে। দেখি প্রথম থেকে পড়ি এবার আমরা। দ্য ক্যাশ ইন ব্যাংক অ্যাকাউন্ট ইন দ্য লেজার অফ ঢাকা ট্রেডার্স লিমিটেড, তার মানে আমাদের কোম্পানির নাম কি? ঢাকা ঢাকা ট্রেডার্স টেক্সটাইল। লিমিটেড। is 31st December 2017 indicated a balance of টাকা 4,86,006 টাকা। এই ব্যালেন্সটা কিসের? পাসবুকের না ক্যাশ বুকের? এটা আগে বুঝতে হবে। আবার প্রথম থেকে পড়ছি। দ্য ক্যাশ ইন ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্টে আমাদের ক্যাশ আছে, এই পর্যন্ত কিন্তু বোঝার উপায় নেই এটা কি ব্যাংকের হিসাব না ক্যাশের হিসাব। আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট আছে, এটা তো আমরা জানি, কিন্তু এই ক্যাশটা আমাদের নগদ অনুযায়ী নাকি আমাদের ব্যাংক অনুযায়ী এখনো কিন্তু ক্লিয়ার না। এরপরে কি বলতেছে? ইন দা লেজার অফ ঢাকা ট্রেডার্স লিমিটেড, এবার কিন্তু তথ্যটা দিয়ে দিয়েছে। ঢাকা ট্রেডার্স এর লেজার মানে কি? খতিয়ান। খতিয়ান। তাহলে খতিয়ান, আমাদের খতিয়ান আমরা করি না ব্যাংক করে? আমরা করি। আমরাই করি। তার মানে এই যে প্রথম যে ব্যালেন্সটা দেওয়া আছে 4,86,006 টাকা, এটা কি পাসবুক অনুযায়ী না ক্যাশবুক অনুযায়ী? এবার বলেন। ফেসবুক ফেসবুক অনুযায়ী। অনুযায়ী। ব্যাপারটা কি বোঝা গেল? তার মানে জি। যেহেতু এটা বলেছে ইন দ্য লেজার অফ ঢাকা ট্রেডার্স লিমিটেড, অর্থাৎ ঢাকা ট্রেডার্স লিমিটেডের লেজার অনুযায়ী, তার মানে এই ব্যালেন্সটা কিন্তু আমাদের ক্যাশবুকের ব্যালেন্স। আচ্ছা, একটু লাইনে থাকেন।
তো আমরা কিন্তু বুঝে ফেললাম যে এটা আমাদের কোন বুকের ব্যালেন্স তাহলে? ক্যাশ বুক। ক্যাশ বুকের ব্যালেন্স। এবার পরের লাইনটা কি বলছে দেখি আমরা। দ্য ব্যাংক স্টেটমেন্ট ইন্ডিকেটেড, দেখেন এখানে বলাই আছে দ্য ব্যাংক স্টেটমেন্ট ইন্ডিকেটেড এ ব্যালেন্স অফ টাকা 6,40,07। তাহলে এটা কিসের ব্যালেন্স তাহলে? পাসবুক। পাসবুক। ব্যাংকের পাসবুকে। পাসবুকে। তাহলে আমরা কিন্তু দুটো ব্যালেন্স পেয়ে গেলাম অন দা সেম ডেট, মানে একই ডেটে দুটো ভিন্ন ভিন্ন ব্যালেন্স দেখা যাচ্ছে, একটা আমাদের কারবারের খতিয়ান অনুযায়ী, একটা ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী। এইটাই তো আমাদের কর মিলের কারণ, যে আমাদের ব্যাংক সমন্বয়ের জন্য করা লাগে। দুটো ব্যালেন্স এক হওয়ার কথা থাকলেও এক থাকে না বলেই আমাদের তো ব্যাংক সমন্বয় করা লাগে নাকি? হুম। ওকে ফাইন, তাহলে আমরা ব্যালেন্স লিখে ফেলি। তাহলে আমরা ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক কত লিখবো? 4,86,006 টাকা। ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক সেকেন্ড কলামে 4,86,006 টাকা। ক্লিয়ার? জি। আর ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, সরি ভুল বললাম না, ভুলে গেল তো। ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক কত? 6,40,0748। তো এটা হবে ক্যাশ বুকে। এটা হচ্ছে 6,40,748, 6,40,748। ঠিক আছে, ব্যালেন্স দুটো ক্লিয়ার? হুম। জি। আপনারা বসিয়েছেন ব্যালেন্স? জি। আচ্ছা, এবার আমরা যাচ্ছি। আপনারা অঙ্ক সবাই করেন তো, নাকি দর্শকের ভূমিকা আছেন? করি। না, মানে করি। প্রত্যেকে এই ক্লাসের পরে অঙ্ক আর অঙ্কটা স্ক্রিনশট দিয়ে ইসে দেবেন, গ্রুপে দেবেন, উপরে নাম লিখে। যেহেতু আপনারা হোমওয়ার্ক দেন নাই, আপনাদের প্রতি বিশ্বাস প্রথম দিন ধাক্কা খাইলো। আচ্ছা, এ নাম্বার, চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড টাকা 2,02,687। দেখেন, ব্যাংক সমন্বয় বিবরণী এমন একটা অঙ্ক, প্রথম 5 বা 7টা অঙ্ক পর্যন্ত প্রতিনিয়ত কিছু না কিছু নতুন তথ্য আপনার সামনে আসবে। 5-7টা অঙ্ক করার পরে দেখবেন ওই 5-7টা অঙ্কে যা করছেন ওইগুলো বারবার রিপিট হচ্ছে। এই জন্য এই প্রথম প্রথম যে তথ্যগুলো নতুনত্ব পাবেন, এগুলো খাতা নোট ডাউন করে রাখতে হবে। তাহলে কিন্তু ওই একই তথ্য সামনে পরবর্তী আবার আসলে আবার নতুন মনে হবে। কথা কি বোঝাতে পেরেছি? জি। জি। এখানে বলতেছে চেক ইস্যুড। আচ্ছা, চেক ইস্যুড মানে আমরা কি চেক পাচ্ছি নাকি দিচ্ছি, এটাকে বুঝতে হবে। ইস্যু করা মানে কি? ইস্যু করা মানে হচ্ছে আমরা, আচ্ছা আমাদের যে চেক, আমার তো ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমার একটা চেক আছে না আমার কাছে? জি। চেকের মাধ্যমে মানুষকে টাকা জমা দেয় নাকি টাকা তোলে, এটা কি আপনি জানেন? চেকের মাধ্যমে টাকা তুলে। টাকা তোলে, টাকা কিন্তু জমা দেয় না। টাকা জমা দিয়ে কিন্তু ক্যাশ মানে জমা রিসিপ্ট দ্বারা। তার মানে চেকের মাধ্যমে মানুষ টাকা তোলে, তাহলে টাকা যদি তোলে তাহলে কি আমাদের যোগ হয় অ্যাকাউন্টে নাকি মাইনাস হয়? মাইনাস হয়। মাইনাস। তার মানে মনে রাখতে হবে, চেক ইস্যু মানে হচ্ছে আমরা কাউকে পেমেন্ট দিচ্ছি, অথবা আমাদের কোনো প্রয়োজনীয় টাকা আমরা ব্যাংক থেকে তুলে নিয়ে আসতেছি। আর চেক ইস্যু করা মানে হচ্ছে আমাদের চেক যখন ব্যাংকে যাবে তখন চেকে আমাদের একটা সিগনেচার দেওয়া লাগবে না? উইথাউট সিগনেচার ব্যাংক জি। কি টাকা জি। দেবে? না। না। যখনই আপনি চেকে সিগনেচার করলেন ওইটা আপনার ইস্যু করা হয়ে গেল। কোনো কিছু ইস্যু করা মানে হচ্ছে আপনার অনুমোদন দেওয়া। কি দেওয়া? অনুমোদন দেওয়া। অনুমোদন। তাহলে আপনি যখনই চেকে সই করলেন চেকটা ইস্যু করা হয়ে গেল। তাহলে চেক ইস্যুড মানে কি? রিসিভ চেক নাকি পেমেন্ট চেক? পেমেন্ট চেক। অবশ্যই পেমেন্ট চেক। ঠিক আছে ব্যাপারটা মনে রাখবেন। জি। চেক ইস্যু বলা মানে আমরা টাকা দিচ্ছি অথবা ব্যাংক থেকে টাকা যে কোনো প্রয়োজনে তুলতেছি, এটা ক্লিয়ার তো ব্যাপারটা? জি। জি। আচ্ছা, যখন এবার আসেন চেক যখন ইস্যু হচ্ছে, এটা কি কারবারের উৎপত্তি হয়ে ব্যাংকে যাচ্ছে নাকি ব্যাংকের উৎপত্তি হয়ে কারবারে আসতেছে, এবার এটা বলেন। কারবার থেকে ব্যাংকে যাচ্ছি। অবশ্যই, কারণ চেকটা সই করতেছে কে? আমরা। তার হ্যাঁ। মানে চেক আমাদের মাধ্যমে কমপ্লিট হয়ে ব্যাংকের দিকে যাচ্ছে, তার মানে অলরেডি কোথায় রেকর্ড হয়ে গেছে? কারবারে। কারবারে হয়ে গেছে। কি হয়েছে, যোগ নাকি বিয়োগ? বিয়োগ বিয়োগ হয়ে হয়ে গেছে। গেছে। আমাদের রেকর্ড থেকে এটা কিন্তু বিয়োগ হয়ে গেছে, বাট নট প্রেজেন্টেড, মানে এখনো উপস্থাপন করা হয়নি। কোথাও উপস্থাপন করা হয়নি? হয়তো ব্যাংক ব্যাংকে। উপস্থাপন করা ব্যাংকে। হয়নি। তার মানে কি? ওই যে দুটো কথা বলেছিলাম, তো একটা বলেছিলাম যে চেক ক্যাশ থেকে বিয়োগ হয়ে গেছে কিন্তু ব্যাংক থেকে এখনো বিয়োগ হয়নি, সে ধরনের চেকটা আমরা কি চেক বলি? একটু আগে বলে নিয়েছি ক্লাসের প্রথমে। ও, এটা হচ্ছে ডিপোজিট ব্যাংকে। ডিপোজিট আন্ডার। একটা একটা বললে হবে না, নির্দিষ্ট করে উত্তরটা দিতে হবে। আপনি তো পরীক্ষার দুটোটা লিখবেন না।
বারবার বলতেছি, মাথায় ঢুকে নিতে ভালো করে। জমা যেটা ক্যাশে জমা হয়েছে ব্যাংকে জমা হয়নি, এটাকে ডিপোজিট ইন ট্রানজিট বলে। আর যেটা ক্যাশে মাইনাস হয়েছে ব্যাংকে মাইনাস হয়নি, এটাকে বলে আউটস্ট্যান্ডিং চেক। দুটো কি এক জিনিস? না। না। আমি এখন আপনাকে প্রশ্ন করলাম এটা কি, আপনি বলতেছেন একটা ডিপোজিট ট্রানজিট একটা আউটস্ট্যান্ডিং, এটা কি উত্তর হইলো? আপনাকে নির্দিষ্ট করে বলতে হবে, হয় এটা ডিপোজিট ইন ট্রানজিট অথবা আউটস্ট্যান্ডিং চেক, এটা কোনটা বলেন এবার। এটা কি ডিপোজিট নাকি আউটস্ট্যান্ডিং, মিম বলেন। আউটস্ট আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং। আচ্ছা, জমা আর বিয়োগ কি এক জিনিস? না। না। আপনারা এটা গুলাই ফেলতেছেন কেন, বা আপনি মনে রাখতে পারতেছেন না কেন? ডিপোজিট ইন ট্রানজিট, ডিপোজিট মানে কি? জমা। জমা। আর এর সাথে জমার সম্পর্ক, জমার সাথে জমার সম্পর্ক। যে চেক জমা ক্যাশে হয়েছে ব্যাংকে হয়নি, এটাকে আউটস্ট্যান্ডিং বলবো না ডিপোজিট ট্রানজিট বলবো, কোনটা বলবো? আউটস্ট্যান্ডিং। 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 বলতেছি বাংলায় জমা, আপনি বলছেন আউটস্ট্যান্ডিং। যে চেক ক্যাশে জমা হয়েছে কিন্তু ব্যাংকে এখনো জমা হয়নি, এটা কি ডিপোজিট ইন ট্রানজিট নাকি আউটস্ট্যান্ডিং? এটা হচ্ছে ডিপোজিট ইন ট্রানজিট। হ্যাঁ, এটা কনফিউশন কেন এত? ডিপোজিটের মানে কি? জমা। জমা, তাহলে যে চেক ক্যাশে জমা হয়েছে ব্যাংকে জমা হয়নি, এটা তো ডিপোজিট ইন ট্রানজিট, মানে যে জমাটা প্রক্রিয়াধীন। আর বকেয়া বলতে আমরা কি বুঝি? সাধারণত খরচ বকেয়া বুঝি। তাহলে যে চেক ক্যাশ থেকে মাইনাস হয়েছে ব্যাংক থেকে এখনো মাইনাস হয়নি, এটাকে বলে আউটস্ট্যান্ডিং চেক। তো যা হোক, আমাদের এই যে একটা চেক আমরা ইস্যু করছি এখনো কোথায় প্রেজেন্ট হয়নি? ব্যাংকে প্রেজেন্ট হয়নি। ব্যাংকে। তার মানে ব্যাংক। ব্যাংক এখনো কি করে পারেনি? মাইনাস করতে মাইনাস পারেনি। করে পারে না। তাহলে আমরা এখন কোথা থেকে মাইনাস করব? ব্যাংক থেকে। ব্যাংক থেকে। ব্যাংক থেকে মাইনাস করব, কি নামে মাইনাস করব? আউটস্ট্যান্ডিং চেক। আউটস্ট্যান্ডিং চেক নামে। চলে যাচ্ছি আমরা 2,02,687 পাসবুকের লেসে। এটা সিরিয়াল নাম্বার দিয়ে আছে কি দিয়ে, 1 2 দিয়ে না এ দিয়ে? এ। সিরিয়াল নাম্বারটা কিন্তু ঠিক রাখতে হবে, ঠিক আছে? তাহলে সিরিয়াল নাম্বারে আমরা প্রথমে ব্র্যাকেট ইউজ করে এ দেব, দিয়ে লিখবো আউটস্ট্যান্ডিং চেক। আউটস্ট্যান্ডিং চেক 2,02,000 কত ছিল? 687। লিখে নাই। 687। বলেন, এটা বুঝতে কার সমস্যা আছে প্লিজ? কারো সমস্যা আছে? না। না। ওকে, যাচ্ছি পরের এন্ট্রিতে। তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে তুলে ফেলেন, ভালো করে খেয়াল করেন পরের এন্ট্রিটা। এ ডিপোজিট। তাহলে প্রথম ল্যাঙ্গুয়েজটা আমরা বুঝতে পারতেছি কি, জমা চেক নাকি পেমেন্ট চেক? জমা জমা। চেক। জমা চেক। তার মানে আমরা ক্যাশেও জমা করব, ব্যাংকে গেলে ব্যাংকও কি করে দেবে? জমা করে দিবে। এবার দেখি ঘটনা জমা কি করে দেবে। ঘটছে। অফ টাকা 89,017 অন 31st December ডিড নট অ্যাপিয়ার অন দ্য ব্যাংক স্টেটমেন্ট অফ ডিসেম্বর। তার মানে আমরা একটা জমা করতেছি, কত টাকা জমা করতেছি? 89। 89 90,000 টাকা। হাজার 17 টাকা। কোন তারিখে? একেবারে বছরের শেষ তারিখে। 31। ডিড নট অ্যাপিয়ার, অ্যাপিয়ার মানে হচ্ছে সংযুক্ত হওয়া। ওই যে রেকর্ডেড অ্যাপিয়ার মানে একই ধরনের সিনোনিম। তার মানে এখনো পর্যন্ত 31 তারিখ পর্যন্ত এটা ব্যাংক স্টেটমেন্টে কি হয়ে পারেনি? সংযুক্ত জমা হয়ে হতে পারে পারে। নাই বা জমা হয়ে পারে নাই। তাহলে এটা কিসের ভিতরে পড়ে, ডিপোজিট ইন ট্রানজিট নাকি আউটস্ট্যান্ডিং বলেন? আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং। ফার্স্টে কি না, বলা আছে? ডিপোজিট ইন ট্রানজিট। আমরা একটা জমা করতেছি, ডিপোজিট মানে জমা করতেছি, কত টাকা জমা করতেছি? 89,017। তার মানে সতেরো অলরেডি আমরা টাকা এটাকে ক্যাশে কি করে নিয়েছি? জমা করে দিচ্ছি। জমা। এবার জমা পাঠাইছি করছি কোথায়? ব্যাংকে। আজকের, আর সেটা কোন তারিখে ঘটনা? 31 তারিখে ঘটনা। হয়তো ওই দিনে ব্যাংকে গেছে কিন্তু জ্যামের কারণে ব্যাংকিং আওয়ারের পরে চলে গেছে, ব্যাংকে ওই দিনে জমা দেখাবে? না। তাহলে বছর কিন্তু শেষ, না। আজকের বছরের শেষ দিন ছিল ওইটা। তাহলে আমাদের কি হলো, ব্যাংক তোর দিন জমা দেখাইলো না, কিন্তু আমাদের ক্যাশে তো জমা অলরেডি দেখানো হয়ে গেছে। তাহলে আমাদের এই যে চেক ক্যাশে জমা হয়েছে ব্যাংকে জমা হয়নি, এই ধরনের চেককে আমরা বলি ডিপোজিট ইন ট্রানজিট। এবং সেটা আমাদের কোথায় জমা করতে হয়? ব্যাংকে। ক্যাশে। ক্যাশে। ক্যাশে তো জমা হয়ে আছে। পাসবুকে করতে হবে। যারা মনে করেন একটু বুঝতে সমস্যা হয়েও যায়, তারা প্রশ্ন করবেন। প্রশ্ন রাখলে তো আমি বুঝতে পারবো না আপনি বুঝলেন নাকি আপনার গলদ রয়ে গেল। হ্যাঁ, তাহলে আমরা বারবার বলছি
যে প্রত্যেকটা এন্ট্রি একটা উৎপত্তি স্থল আছে, হয় সেটা ক্যাশে উৎপত্তি হয়ে ব্যাংকের দিকে যায়, অথবা ব্যাংকে উৎপত্তি হলে ক্যাশের দিকে আসে। এবং মনে রাখতে হবে উৎপত্তি স্থলে এটা রেকর্ড ধরে নিতে হবে। উৎপত্তি স্থলে এটা কি হয়ে গেছে, রেকর্ড রেকর্ড হয়ে হয়ে গেছে। গেছে ধরে নিতে হবে। জমাটা আমরা যদি না পাঠাই, ব্যাংকে এমনি এমনি আমার অ্যাকাউন্টে জমা করে দেবে টাকা? না। না। তাহলে সাধারণত চেক ইস্যু অথবা ক্যাশ জমা এর উৎপত্তি স্থল কিন্তু কারবারেই। কারণ কারবার থেকে তো টাকাটা যেতে হবে, বা কারবার থেকে তো জি। চেকটা যেতে হবে। তাহলে এই যে জমাটা আমরা করতেছি, আমরা নগদ টাকা ব্যাংকে জমা করতে পাঠাচ্ছি, তাহলে আমরা কি আমাদের কারবারের যে হিসাবটা আছে ব্যাংকের ওইখানে যোগ না করে কি ব্যাংকে টাকা পাঠাবো? না, না। তার মানে অলরেডি ক্যাশ বুকে টাকাটা কি হয়ে গেছে, যোগ হয়ে জমা গেছে। হয়ে কিন্তু এখনো যোগ হয়নি কোথায়? ব্যাংকে। পাসবুকে পাসবুকে। তাহলে আমাকে ঠিক করতে গেলে পাসবুকে কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করতে হবে। আর মানে এই ধরনের চেকটা আমরা কি বলে থাকি, ডিপোজিট ইন ট্রানজিট। ডিপোজিট ইন ট্রানজিট। এই পাসবুকে যাচ্ছি 89,017 টাকা নিয়ে, পাসবুকে বি নাম্বার, ডিপোজিট ইন ট্রানজিট। বুঝতে না পারলে প্রশ্ন করতে হবে, কিন্তু আমি একটা আগেই বলে নিছি যে অন্তত 5-6টা অঙ্ক পর্যন্ত আমাদের কিন্তু এমন এমন ল্যাঙ্গুয়েজ আসবে যেগুলো আমাদের বুঝতে হবে। তাহলে আমাদের দেখবেন 5-6টা অঙ্কের পরে যে আমাদের আর কোনো সমস্যা নেই, কারণ এই কথাগুলো বাবা ঘুরে ফিরে আমাদের সামনে আসবে। তাহলে ডিপোজিট ইন ট্রানজিট কত টাকা ছিল, 89,017। 89,017 টাকা। ক্লিয়ার? হ্যাঁ। নাম্বার সি, এ চেক ফর টাকা 20,000 ড্রন বাই ঢাকা ওয়্যার হাউস লিমিটেড। আমাদের কোম্পানির নাম কি ছিল বলুন তো? ঢাকা ঢাকা ট্রেডার্স ট্রেডার্স ঢাকা ট্রেডার্স। লিমিটেড। তাহলে এটা কি আমাদের কোম্পানি, অন্য অন্য কোনো কোম্পানি? অন্য কোম্পানি। অন্য অন্য কোম্পানি। কোম্পানি। অন্য কোম্পানির চেক ড্রন, ড্রন মানে কি, উত্তোলন উত্তোলন। করা। তাহলে এই অন্য কোম্পানির টাকা যখন ব্যাংক থেকে উত্তোলন করবে, ব্যাংক তাদের অ্যাকাউন্ট থেকে মাইনাস করবে নাকি? হুম। জি। হ্যাড বিন রংলি চার্জড বাই ব্যাংক অ্যাকাউন্ট অফ ঢাকা ট্রেডার্স লিমিটেড। কিন্তু ব্যাংক ভুল করে, নামের একটু মিল আছে না, হ্যাঁ। এই মিলের কারণে ব্যাংক ভুল করে চার্জ করছে কাদের অ্যাকাউন্টে, ঢাকা ঢাকা ট্রেডার্স। ট্রেডার্স। ঢাকা ট্রেডার্স। তাহলে এই ভুলটা কার? ব্যাংকের। ব্যাংক। ব্যাংক ভুল করে কি করছে, আমার অ্যাকাউন্টে জমা করছে না কেটে নিছে আমাদের অ্যাকাউন্ট থেকে? আমাদের অ্যাকাউন্ট কেটে থেকে নিছে। কেটে নিয়েছে। কেটে নিয়েছে। তাহলে ভুল যা ঠিক করবে সে। তাহলে ঠিক করবে কে, হ্যাঁ। পাসবুক। ব্যাংক। কি করবে পাসবুক? মাইনে যোগ ঠিক করে করে দেবে। দেব। যোগ করবে, কারণ যেহেতু চার্জ করে কেটে নিয়েছে তাহলে টাকাটা আমাকে ব্যাক দেবে, যোগ করে দেবে। এটা কি বোঝা গেল? জি। জি। তাহলে আমরা পাসবুকে জমা করব, লিখবো রংলি চার্জ বাই ব্যাংক, লিখে 20,000। দেখেন, এই যে ব্যাখ্যাগুলো আমরা লিখছি, এই ব্যাখ্যাগুলো কিন্তু এই লিখতে পারবেন কোনো কথা নাই। আমরা যখন জাবেদা বা অ্যাডজাস্টমেন্ট বা মার্সেন্টেজ করছি, জাবেদার পরে ব্যাকের একটা ব্যাখ্যা লিখতাম না, মনে আছে, এক্সপ্লানেশন? হ্যাঁ। জি। ওর কি কোনো ধরা বাঁধা নিয়ম ছিল? তবে নিয়ম না। এইটুকু না। যে এন্ট্রির সাথে সামঞ্জস্যপূর্ণ ভাবে লিখতে হবে নাকি। জি। এই ব্যাংক সমন্বয় কিন্তু এই যে ব্যাখ্যাগুলো লিখতেছি এগুলো কিন্তু ধরা বাঁধা কোনো নিয়ম নাই। হ্যাঁ, তবে আপনাকে এন্ট্রির সাথে সামঞ্জস্য রেখে আপনাকে ব্যাখ্যাটা লিখতে হবে। কথা কি বোঝাতে পেরেছি? জি। এখন মনে করেন এটা আমার সেকেন্ড রংলি চার্জ, আমি যদি এখানে যদি লিখি ডিপোজিট তাহলে হবে? না। এই জন্য আমাকে না। সামঞ্জস্য রেখে ব্যাখ্যা লিখতে হবে। তাহলে আমরা সি নাম্বারে কি লিখবো, পাসবুকে জমা করব কি নামে, রংলি, চার্জ। রংলি চার্জ বাই ব্যাংক, চার্জ বাই ব্যাংক। কত টাকা ছিল, 20,000 নাকি? 20,000 টাকা। হ্যাঁ। ওকে, হয়েছে আপনাদের? হয়েছে। জি। নাম্বার ডি, ভালো করে খেয়াল করতে হবে। দ্য ব্যাংক হ্যাড কালেক্টেড ফর ঢাকা ট্রেডার্স লিমিটেড 51,000। ব্যাংক কালেক্ট করছে মানে সংগ্রহ করছে, ঢাকা ট্রেডার্স মানে আমাদের কোম্পানির হয়ে কত টাকা সংগ্রহ করছে, একান্ন একান্ন হাজার টাকা হাজার অন অ্যাকাউন্ট অফ নোট রিসিভেবল। যে টাকাটা কিসের ছিল, নোট রিসিভেবল। রিসিভেবল। সেন্ড ফর কালেকশন, যেটা আমরা ব্যাংকের কাছে পাঠিয়েছিলাম সংগ্রহ করার জন্য, সংগ্রহ করার জন্য। দ্য ফেস ভ্যালু অফ নোট ওয়াজ টাকা 50,000। এই নোটের আসল মূল্য ছিল কত টাকা, 50,000। 50। ঘটনাটা কি একটু বুঝাই বলি।
নোট রিসিভেবল মানে কি আমরা জানি? নোট রিসিভেবল ওদেও হচ্ছে মিন। প্রাপ্য বিল। প্রাপ্য বিল। প্রাপ্য বিলটা কি? আমরা কারো কাছে টাকা পাবো, কোনো একটা কোম্পানি বা ব্যক্তির কাছে টাকা পাবো, তারা আমাকে লিখিত ডকুমেন্ট দিচ্ছে যে আপনাদের এই কয় মাস পরে এই লাভ সহ টাকা আমরা ফেরত দেব। তো যখন মনে রাখবেন কারো কাছে আমরা যখন টাকা পাবো সেটা মুখে মুখে হয়, সেটা হয় অ্যাকাউন্ট রিসিভেবল। আর যখন কোনো লিখিত আকার ডকুমেন্ট তখন হচ্ছে নোট রিসিভেবল। নোট মানে কি? এই যে নোট, আমরা বলি না এই জিনিসটা নোট করো, বলি না? জি। জি। নোট মানে কোনো কিছু লেখা, কোনো কিছু লেখা। লেখা। তা আমরা যখন কারো কাছে টাকা পাবো মুখে মুখে, কোনো লিখিত ডকুমেন্টস নেই, সেটাকে বলে অ্যাকাউন্ট রিসিভেবল, মানে দেনাদার। আর যখন সেই দেনাটা অবিশ্বাসের জায়গায় পৌঁছায় যায় তখন বলি না, মুখের কথা কোনো দাম নেই, লিখিত আকারে দেন, বলে না অনেক সময়? জি। হ্যাঁ। তো যখন এই দেনাটা লিখিত আকারে হয় তখন সে নোটস রিসিভেবল। তাহলে আমরা কারো কাছে টাকা পেতাম কত টাকা, মূল টাকা পেতাম কত? 50,000। 50,000। একটা লিখিত ডকুমেন্টস আমাদের কাছে ছিল, সেই টাকাটা সংগ্রহ করার সময়ও চলে আসছে। ব্যাংক কিন্তু এরকম অনেক কাজ ক্লায়েন্টের পক্ষ থেকে করে, আপনারা জানেন কিনা জানি না। হ্যাঁ, আমাদের ব্যবসায় ব্যস্ততার কারণে হয়তো আমরা সময় পাই না, আমরা ব্যাংকের কাছে পাঠিয়ে দিই বলে আপনারা আমাদের পক্ষে টাকাটা কালেকশন করে নিয়ে আসেন। ব্যাংক এগুলো করে, কারণ এর জন্য ব্যাংক আবার কি পায়? সার্ভিস চার্জ পায়। ঠিক আছে? তো আমরা ব্যাংকে পাঠিয়েছি যে সেন্ড কালেকশন, আমরা ব্যাংকের কাছে সেন্ড করছি, পাঠিয়েছি। ব্যাংক আমাদের পক্ষ থেকে সেটা কালেক্ট করে নিয়েও আসছে। তাহলে ব্যাংক যখন কালেক্ট করে নিয়ে আসছে, ব্যাংকের টাকাটা আমার অ্যাকাউন্টে কি করে দিয়েছে অলরেডি? যোগ করে দিছে কত টাকা? যোগ করে 51,000 টাকা। 51,000। কিন্তু তাদের কাছে আমরা পেতাম কত টাকা? 50,000 টাকা। 50,000। তাই বেশি আনছে না কম আনছে? বেশি আনছে বেশি। এই 1,000 টাকা। বেশিটা কি? এই বেশিটা হচ্ছে ওই যে লাভের সে অংশটা, যাকে আমাদের ভাষায় বলা হয় কি বলেন তো? কি বলা হয়? ইন্টারেস্ট। হ্যাঁ, ভেরি গুড। তার মানে আমরা এখানে দুটো জিনিস ব্যাংক আদায় করে নিয়ে আসছে, নোট রিসিভেবল উইথ কি? ইন্টারেস্ট। হ্যাঁ, তাহলে ক্যাশ। এইগুলো অলরেডি কিন্তু ব্যাংক যোগ করে দিয়েছে, এখন তাহলে যোগ হবে কোথায়? কারবারে। ক্যাশ, কারবারে। ক্যাশ বুকে, তাই তো? তাহলে ক্যাশ বুকে হ্যাঁ। প্রথমে যোগ করব নোট রিসিভেবল নামে কয় টাকা, 50,000। আর 1,000 টাকা কি নামে যোগ হবে? ইন্টারেস্ট। ক্লিয়ার ব্যাপারটা? জি। জি। চাই তাহলে আমরা এন্ট্রিতে ক্যাশ বুকে জমা করব আমরা প্রথমে। এটা হচ্ছে কত নাম্বার? ডি নাম্বার, নোটস রিসিভেবল। নোটস রিসিভেবল নামে দেখাবো 50,000 টাকা। ওই সিরিয়াল নাম্বার আর দেয়া লাগবে না, ওই ডি নাম্বারের আন্ডারেই, ঠিক আছে? যদি একই এন্ট্রি, এটা কি আই হিসেবে আসছে না? জি। হ্যাঁ। দেখেন তো এটা বোঝেন কিনা, কোনো সমস্যা আছে কিনা, কোনো প্রবলেম? না। আপনারা তুলেন। চলছি। ওকে। হয়ে গেছে। ই নাম্বার, ব্যাংক সার্ভিস চার্জ ফর ডিসেম্বর, সালটা ভুল আছে এখানে, 2017 হবে। ডিসেম্বর 2000 এমন টাকা 625 ডেবিটেড টু ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক আমাদের সেবা দেওয়ার জন্য চার্জ করেছে, কত টাকা চার্জ করেছে? 675। 6,000। ব্যাংক কেটে নেওয়া মানে কি, ডেবিট না ক্রেডিট মনে আছে তো? হ্যাঁ। ব্যাংক জমা করা মানে ক্রেডিট করা, কেটে নেওয়া মানে কি? ডেবিট করা। ডেবিট। ক্যাশের উল্টোটা, তাই তো? তাহলে ব্যাংক কিন্তু অলরেডি সার্ভিস চার্জ করছে আমার অ্যাকাউন্টে, তার মানে কি আমার অ্যাকাউন্ট জমা করছে না কেটে নিয়েছে? কেটে নিয়েছে। তাহলে অলরেডি কেটে এটা নিচ্ছে। রেকর্ড হয়ে গেছে কোথায়? ব্যাংকে হয়ে গেছে। ব্যাংক। এখন রেকর্ড হবে কোথায়? এখন ক্যাশে। ক্যাশ বুকে ক্যাশ বুকে। তাহলে ক্যাশ বুকে আমরা কি করবো এটাকে? বিয়োগ করে দেবো। ব্যাংক সার্ভিস চার্জ 675 ক্যাশ বুক থেকে লেস হবে ই নাম্বার, ব্যাংক সার্ভিস চার্জ, ব্যাংক সার্ভিস চার্জ 675 টাকা। ক্লিয়ার? জি। জি। দেখেন, চেক ক্রেডিটেড বাই ব্যাংক টাকা 10,000। ব্যাংক ক্রেডিট করা মানে কি? জমা করা। করা। অনেক সময় এরকম হয় আমাদের অনেক ক্লায়েন্টরা কিন্তু যার কাছে লেন তারা কিন্তু অ্যাকাউন্ট নাম্বার জানতেই পারে, পারে কিনা বলেন? হ্যাঁ। জি।
তাহলে আমার অনেক ক্লায়েন্ট থাকতে পারে যাকে কাছে আমি টাকা পেতাম, সে সরাসরি চেক দিয়ে গেছে কোথায়? সরাসরি ব্যাংকে সরাসরি ব্যাংকে ব্যাংকে দিয়ে গেছে। তো ব্যাংক অ্যাকাউন্টে চেক করে আমার অ্যাকাউন্টে কি করে দিয়েছে? জমা করে দিছে এখন আমরা জমা জমা করবো করে কোথায়? দিছে ক্যাশ বুকে। ক্যাশে। ব্যাংকে। তাহলে আমরা লিখবো ব্যাংক ক্রেডিটেড, চেক ক্রেডিটেড বাই ব্যাংক, টাকা 10,000। তাহলে ক্যাশ বুকে জমা করব আমরা এফ নাম্বার নামে, চেক ক্রেডিটেড, ক্রেডিটেড বাই ব্যাংক 10,000 টাকা। অঙ্ক কিন্তু সহজ, কিন্তু আপনাকে ওই যে বলছি কিছু কিছু এন্ট্রি মনে রাখতে হবে, যাতে এই সেম এন্ট্রি আমার সামনে আসলে আমি অবশ্যই পারবো সেভাবে করে, ঠিক আছে? তো মনে রাখলে ইনশাল্লাহ অঙ্ক কঠিন না কিন্তু। ওকে, জি নাম্বার দেখেন, এই কাস্টমার চেক। কাস্টমার চেক মানে কি, আমরা পাচ্ছি না দিচ্ছি বলেন তো? পাচ্ছি। 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 আর পেমেন্ট চেক মানে? দিচ্ছি। দিচ্ছি। তাহলে কাস্টমার চেক যখন হবে তখন আমরা ক্যাশে কি যোগ করবো না বিয়োগ করবো? যোগ করব। যোগ ব্যাংকে গেলে ব্যাংকও কি করবে? যোগ যোগ করবে। করবে। দেখি ঘটনা কি ঘটছে এবার। 4 টাকা 900, তাহলে চেকটা কত টাকা ছিল? 900 টাকা। 900 টাকার। 900 টাকার। হ্যাড বিন এন্টার্ড, কিন্তু এন্ট্রি হয়ে গেছে অ্যাজ টাকা কত? 90। 90 টাকা। 90 টাকা। ভুল হয়েছে, কিন্তু ভুল কোথায় এখন আমরা জানি না। লাস্টে বলছে বাই দ্য ডিপোজিটর। ডিপোজিটর মানে কি? কারবার। জমাদারকারী। কারি, জমাদারকারী কারা? জমাদারকারী। কারবারের। কারবার মানে আমরা। তাহলে ভুলটা কি ব্যাংকের, পাসবুকের না ক্যাশবুকের? ক্যাশ বুকের। ফেসবুকে। নিঃসন্দেহে ক্যাশবুকের ভুল। এই লাস্টে একটু দ্বারা বোঝা যাচ্ছে বাই দ্য ডিপোজিটর। যদি বলতো বাই দ্য ব্যাংক তাহলে বুঝতাম ব্যাংকের ভুল। তাহলে ভুলটা ক্যাশবুকে ঠিক করবে কে? ক্যাশ বুক। তার মানে ক্যাশ জমা বুক। করার কথা ছিল 900, কিন্তু জমা করে ফেলছে কত টাকা? 90। 90। তাহলে এখন ঠিক করতে গেলে কি করবে? চিন্তা ভাবনা করে বলেন। যোগ করতে হবে। কত টাকা? আহ 900 থেকে 90 810 টাকা। বাদ দিলে যা আটশো থাকে দশ সেটা টাকা তাই না? 810 আটশো টাকা দশ টাকা ক্যাশবুকে আবার কি হবে? যোগ যোগ। হবে। জমা তাহলে যোগ ক্যাশবুকে দিতে আমরা হবে। চলে যাচ্ছি জি নাম্বার দিয়ে, রংলি রেকর্ডেড। ভুলগুলো আপনি সহজ ভাষায় একেবারে লিখে দিতে পারেন, খালি রংলি রেকর্ডেড, রংলি রেকর্ডেড। তবে ব্র্যাকেটে ওয়ার্কিংসটা দেখাবেন, যে প্রত্যেকটা ভুলের ব্র্যাকেটে কি দেখা দিতে হবে? কিংস। ওয়ার্কিং। ওয়ার্কিংস। ঠিক আছে, 810 টাকা। ক্লিয়ার? জি। জি। লাস্ট এন্ট্রি, এ চেক ইস্যুড। ইস্যুড চেক মানে কি, পাচ্ছি না দিচ্ছি? চেক হচ্ছে পাচ্ছি। এই যে, ওই যে শুরু করছিলাম এ নাম্বারে, দিচ্ছি। চেক ইস্যুড। দিচ্ছি। ইস্যুড চেক মানেই দিচ্ছি, পেমেন্ট হচ্ছে, বা টাকা আমরা ব্যাংক থেকে তুলতেছি, সহজ কথায়। কারণ চেকের মাধ্যমে আমরা চেক ইস্যু করি আমরা পাওয়ার জন্য না, ঠিক আছে? তাহলে এ চেক ইস্যুড, আমরা একটা চেক ইস্যু করছি, মানে পেমেন্ট হচ্ছে বা যে কোনো কারণে ব্যাংক থেকে তোলা হচ্ছে, কত টাকা? 392। 392। 392 টাকা। হ্যাড বিন এন্টার্ড ইন দ্য ক্যাশ বুক, কিন্তু ক্যাশ বুকে রেকর্ড হয়ে গেছে কত টাকা? 329 টাকা। তার মানে আমরা ক্যাশ বুক থেকে বাদ দেবো 392, চেকটা ব্যাংকে গেলে ব্যাংকও দিয়ে বাদ দিয়ে দেবে 392, ঝামেলা শেষ। কিন্তু ভুল করছে কে? ক্যাশ বুক। ক্যাশ বুক। ক্যাশ বুক কত টাকা বাদ দিয়ে ফেলছে? তিনশো 63 টাকা। উনত্রিশ টাকা বেশি বাদ দিছে না কম বাদ দিছে? কম। কম বাদ দিয়েছে। ঠিক করতে গেলে কি করতে হবে? যোগ করতে হবে। আবার যোগ যোগ করবেন। করে দিতে। ভালো করে, এই যে এই ভুলগুলো কিন্তু সাবধান। বাদ দেওয়ার কথা 392, বাদ দিয়েছে 329, তাহলে যেটুকু কম বাদ দিয়ে সেটুকু আবার বাদ দেবেন না? জি। হ্যাঁ। আপনার বাদ দেওয়ার কথা 10 টাকা, আপনি বাদ দিয়েছেন 2 টাকা, তাহলে বেশি বাদ দিয়েছেন না কম বাদ দিয়েছেন? কম বাদ বাদ দেওয়ার দিয়েছি। কথা 10 টাকা, কিন্তু আপনি মাইনাস করছেন 2 টাকা, তাহলে মাইনাস করেননি কত টাকা? 8 টাকা। 8 টাকা। তাহলে 8 টাকা কি আপনি যোগ করবেন নাকি মাইনাস করবেন আবার? মাইনাস মাইনাস করব। করে। মাইনাস করতে হবে। তাহলে এখানে যদি কম বাদ দেওয়া হয়েছে সেই কমটুকু আবার বাদ দিতে হবে। আমরা ক্যাশবুক থেকে মাইনাস করব রংলি রেকর্ডেড নামে, ব্র্যাকেটে অবশ্যই ওয়ার্কিং দেখাবো, নাম্বার রংলি রেকর্ডেড
ব্র্যাকেটে ওয়ার্কিংস 392 মাইনাস 329, দেখেন তো কয় টাকা হয়? 63 টাকা। 63। দেখেন একটা অঙ্ক যদি আপনি পারেন করতে সর্বোচ্চ সময় লাগবে 10 থেকে 15 মিনিট, সর্বোচ্চ। অনেক সময় সেভ করবে অঙ্কটা আপনার। আচ্ছা যা হোক, আপনারা এটাকে ব্যালেন্স করবেন। মনে আছে ব্যালেন্স করার সিস্টেমটা? মনে আছে তো? জি। জি। যোগ টেনে এ পাশে যোগ নামাবেন, বিয়োগ টেনে বিয়োগ নামিয়ে ডবল দাঁতে ক্রস করে এখানে কি লিখতে হবে? অ্যাডজাস্টেড ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। আগের অঙ্ক তো আছে, এটা আসবো। দেখে নিতে হবে। এটা একটু ব্যালেন্সিং করবেন, ব্যালেন্সিং করে মোটামুটি অঙ্কটা মিলাবেন। ঠিক আছে, একটু বাসার কাজ নেবেন এখন একটু। এটা অবশ্যই ব্যালেন্সিং করবেন, ব্যালেন্সিং করে খাতা গ্রুপে ছবি দেবেন। বাসায় একটু কাজ নেন এবার। ওই শিটটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? আচ্ছা। অঙ্ক করা শুরু করেন, দেখবেন যখন মিলতেছে বা পারতেছে তখন অঙ্ক করতেও ভালো লাগবে। এই যে আজকে কিন্তু আমরা এই 2 নম্বরটা করছি, এটা করছি কিন্তু আজকে শীটে। মানে, তাহলে আপনারা শীটের 3 নম্বরটা বাসায় প্র্যাকটিস করবেন। একই ধরনের অঙ্ক, 2 আর 3 কাছাকাছি অঙ্ক, ঠিক আছে? আচ্ছা। এই 3 নম্বরটা আচ্ছা। স্ক্রিনশট দেন, এই 3 নম্বরটা আপনার বাসায় একটু প্র্যাকটিস করবেন, করার চেষ্টা করবেন। জার্নাল করার দরকার নেই, জার্নাল তো আমরা এখনো করি নাই, এটা আমি দেখাবো পরে। এটা বাসা কাজ, ঠিক আছে? স্ক্রিনশট দিয়েছেন? দিছি। অথবা স্ক্রিনশট দরকার নেই, আপনারা অবশ্যই ওই পিডিএফটা ডাউনলোড করবেন। পিডিএফটা অবশ্যই ডাউনলোড করবেন, ঠিক আছে? তাহলে আসলে ওইভাবে হবে না। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। সুস্থ রাখলে বাচ্চাগুলো, মঙ্গলবার আবার কথা হবে ক্লাসে। সেই বন্ধু সবাই বাসা কাজগুলো কমপ্লিট করে গ্রুপে দিয়ে দিন, ঠিক আছে? আচ্ছা। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।